ফুপি কোথায়? কে ফকিন্নি? হোয়াট ডু ইউ মিন বাই ফকিন্নি? জাস্ট কিডিং। এদিকে আয় তো, আমার ঘাড়টা একটু ম্যাসেজ করে দে। ইস, আমার ঠেকা, ভুলে যাস না আমি তোর সিনিয়র। বলেই ফুপিকে ডাকতে লাগলাম। ফুপি, ও ফুপি। ডেকে লাভ নেই, পাশের ফ্ল্যাটে গেছে। তুই এদিকে আয়, কাজ কর। আর সিনিয়র বলে বেশি ভাবনিস না, মাত্র 2 মাসের বড় তুই আমার থেকে। পারবো না, মা খিচুড়ি রান্না করে পাঠিয়েছে, খেয়ে নিস, আমি গেলাম। তুই যে কলেজ যাওয়ার নাম করে ছেলেদের সাথে ঘোরাঘুরি করিস, তোর বড়লোক বাপ জানে? নিশি চলে যেতে নিচ্ছিল, হঠাৎই রিক্ত পেছন থেকে কথাটা বলে উঠল। নিশির মনে হলো আকাশ থেকে পড়ছে। 2 হাতে কোমর চেপে রিক্তর দিকে তেড়ে গেল। এই, তুই কবে দেখেছিস আমাকে ছেলেদের সাথে ঘুরোঘুরি করতে? রিক্ত ফোন রেখে সোজা হয়ে দাঁড়ালো। হাই তুলে টি শার্টটা টেনে টুনে ঠিক করতে করতে বলল, চোরের মায়ের বড় গলা কখনো দেখেছিস? না দেখলে নিজেকে দেখে নে। কি বললি তুই? আস্তে। রিক্ত প্রমাণ ছাড়া কথা বলে না। পরশু নীল শার্ট পরা একটি ছেলের সাথে কোথায় গিয়েছিলি তুই? এবার নিশি ঢোক গিলল। কথাটা তো সত্য, ছেলেটা তো নিলয়, রিয়াদ ভাইয়ার শালক। নিশি আর নিলয় রিলেশনে আছে প্রায় 6 মাস, কিন্তু এখনো অবধি নিশি এটা একটা কাক পক্ষীকেও জানতে দেয়নি, অতি সাবধানে থেকেছে। পরশু বার্থডে ছিল নিলয়ের, তাই অনেক রিকোয়েস্টে কলেজ থেকে লুকিয়ে বেরিয়েছিল নিশি, শুধু কেকটা কেটেই চলে এসেছে। কিন্তু রিক্ত জানলো কি করে? এটা তো অসম্ভব। ঋতু জানতেই পারে না। বুকে সাহস নিয়ে নিশি বলল, একদম মিথ্যা বলবি না, আমি পরশু কোথাও যাইনি। রিক্ত এবার চোখ বাঁকিয়ে তাকালো নিশির দিকে, হেঁটে এগিয়ে আস্তে আস্তে বলল, কোথাও না গেলে এভাবে তোতলাচ্ছিস কেন? নিশি কপালে ঘামটুকু মুছে ভয়ে ভয়ে বলল। কোথায় তোতলাচ্ছি? রিক্ত এবার তার ফোনে কিছু একটা বের করে নিশির দিকে ধরল। এটা কে? ছবিটা দেখে নিশির হাত পা সব অবশ হয়ে লাগলো, গা থেকে ঘাম ছুটতে লাগলো, গলা অস্বাভাবিকভাবে কাঁপছে। এটা ওই দিনের রেস্টুরেন্টের ছবি। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে নিশি নিলয়কে কেক খাইয়ে দিচ্ছে। এই ছবিটা ওর কাছে কি করে এলো? চোখের পানি আটকে আতঙ্কিত স্বরে নিশি পড়ল, এই এই ছবি তোর কাছে কোথা থেকে আসলো? কেটে ফেল প্লিজ, বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। রিক্ত এবার বিদ্রুপ করে হাসলো। এতক্ষণ তো দিব্যি সাহস দেখাচ্ছিলি, এখন কি হলো সব ফুরুত? নিশি একেবারে নীরব হয়ে গেল। হঠাৎই রিক্ত নিশির কোমর চেপে নিশিকে একদম তার সাথে মিশিয়ে ফেলল। হুঙ্কার ছেড়ে বলল, এই কথা বলছিস না কেন? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? এরপরেও তুই অন্য একটা ছেলের সাথে কি করে রিলেশনে গেলি? বল, কি করে? নিশি রিক্তের বন্ধন থেকে ছোটাছুটির চেষ্টা করছে, কিন্তু পারছে না। রিক্তের এই সুঠামদেহী শরীরের সাথে নিশি নিতান্তই চুনোপুটি। কোমরের অংশে মনে হচ্ছে ছিলে যাচ্ছে, এতটাই শক্ত করে ধরেছে রিক্ত। দুর্ধর্ষ চোখে বারবার আশেপাশে তাকাতে লাগলো নিশি। কেউ দেখে ফেললে হবে আর এক ঝামেলা। রিক্তর বুকে ধাক্কা দিতে দিতে নিশি শক্ত কণ্ঠে বলল, আমাকে ছাড় রিক্ত। নিশির কথায় রিক্ত যেন আরো শক্তি দিয়ে ধরল। তার চোখে অস্বাভাবিক লাল। আমার আড়ালে এতটা এগিয়ে গিয়েছিস আর আমাকে বুঝতেই দিসনি? তোর আইডি হ্যাক না করলে তো জানতেই পারতাম না তুই ওই বলদের সাথে এতটা এগিয়ে গিয়েছিস। কণ্ঠটা যেন ঝাঁঝা করে উঠল নিশির। চোখ খিচে আবারও শক্ত কণ্ঠে বলল, আমাকে ছাড়তে বলছি রিক্ত। রিক্ত নিশিকে ছেড়ে দিল, এরপর চেঁচিয়ে বলল, এটাই তো পারিস, বাপের মতো শুধু তেজটাই দেখাতে পারিস। তোকে পাওয়ার জন্য লেখাপড়া ছেড়ে টাকার পিছনে ছুটছি, কিন্তু তুই গিয়ে সেই টাকাওয়ালা বলদকেই বাঁচলি। হোয়াই? আমি নিলয়কে নিশি পুরো কথা বলার আগে রিক্ত ছুটে এসে নিশির গাল চেপে ধরে বলল, আমাকে ছাড়া এই মুখে অন্য কাউকে ভালোবাসার নাম নিবি তো আগুন লাগিয়ে দিব, জাস্ট আগুন লাগিয়ে দিব। রিক্ত নামের মতোই মানুষটা যে সে খুব অন্যরকম, একদম ভিন্ন ধাঁচের। রিক্তকে আমি চিনি সেই ছোটবেলা থেকে। আমার আপন ফুপির ছেলে সে। আমার থেকে বয়সে মাত্র 2 মাসের ছোট। আমার বাবারা 3 ভাই 1 বোন। আমার বাবা সবার বড়, এরপর আমার মেঝো চাচা, তারপর ফুপি। ফুপির পর হচ্ছে আকিব চাচ্চু। এলাকায় আমাদের বংশের বেশ নাম ডাক। আমাদের বাড়িটাও সবাই এক নামে চিনে, সর্দার বাড়ি হিসাবে। আমার বাবার রফিক সর্দার বেশ কঠোর ও রাগী প্রকৃতির মানুষ।
আমার দাদা দাদি মারা যাওয়ার পর আমার বাবাই ওনার ছোট ভাই বোনদের লালন পালন করেছেন, সংসারের দায়িত্ব নিয়েছেন। এমনকি তাদের আগে বিয়ে শাদী দিয়ে অত্যাধিক দেরি করে নিজে বিয়ে করেছেন। বাবার ছোট ভাই বোনগুলো এখনও বাবার কথায় উঠে বসে, বাবাকে ভয় পায়। আমাদের এলাকার নামকরা স্বনামধন্য মানুষের মধ্যে আমার বাবা একজন। সব বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষদের সঙ্গে বাবার ওঠা বসা। আমি হচ্ছি আমার বাবার একমাত্র মেয়ে, সকলের চোখের মণি। বাবা সবার শেষে বিয়ে করায় আর ফুপি ছোট হওয়ায় আমার আর রিক্তের বয়সের পার্থক্য এত কম। শুনেছি আমার মায়ের 3 বার মিসক্যারেজের বেশ অনেকগুলো বছর পর আমার জন্ম, তাই জন্য সকলের ভালোবাসাটা একটু বেশিই পাই আমি। বাবাও প্রকাশ না করলেও বোঝা যায় যে সে আমাকে কতটা ভালোবাসে। আমার মেঝো চাচার নাম শফিক সর্দার, তার 2টো ছেলে আহাদ আর রাহাত ভাইয়া। ওনারা আমার আর রিক্তের থেকে বেশ বড়, দুজনেরই বিয়ে হয়ে গেছে। আমার ছোট চাচ্চু আকিবেরও একটি ছেলে আছে, জিহাদ। এই তো সামনের মাসেই তার 2 বছর হবে। আমাদের বংশে মেয়ে নেই বললেই চলে। আমার ফুপিরও 2টো ছেলে, রিক্ত আর জয়। জয় ছোট, সবে 7-এ পড়ে। ফুপিরা আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পেছনেই ভাড়া থাকেন। ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকলেও তাদের আর্থিক অবস্থা আমাদের মতো এত সচ্ছল নয়। আমাদের পরিবারের সাথে ফুপির একটা বড়সড় ঝামেলা ছিল। আমার বাবা চাচারা প্রেম ভালোবাসার একদম বিপক্ষে। শুধু তাই নয়, ওনারা ওনাদের মতো উচ্চবিত্ত দাম্ভিক মানুষ ছাড়া মেলামেশা আত্মীয়তা করা পছন্দ করেন না। ফুপু বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় ওনার ভাইয়েরা ওনাকে খুব ভালোবাসত, যে ভালোবাসাটা এখন আমি পাই। ফুপির জীবনে একটাই ভুল করেছিল, আর সেটা হচ্ছে গ্রামে একজন সহজ সরল ছেলেকে ভালোবাসা। আমার বাবা চাচা কেউই তাদের সম্পর্ক মেনে নেয়নি। ফুপি নাকি অনেক বুঝিয়েছিল, অনেক কেঁদেছিল, মরে যাবার কথাও বলেছিল, কিন্তু তাদের কারো মন গলেনি। উল্টো একটা বড়লোক ছেলের সাথে ফুপির বিয়ে ঠিক করে। আর না পেরে ফুপি বিয়ের দিনই ফুপা মানে রিক্তর বাবার সাথে পালিয়ে যায়। সেই যে বাবার আগে ফুপির সাথে কথা বলা বন্ধ করেছে, আজও কোনো কথা বলেনি। মা, চাচি, মেছো চাচা, আকিব চাচ্চু, ভাইয়েরা কেউই বাবার ভয়ে ফুপির সাথে যোগাযোগ করতো না। শুনেছি রিক্ত হওয়ার পরে ফুপিরা শহরে এসে পড়েছে। ফুপা ছোট একটা চাকরি পেয়েছিল, সেটা দিয়েই তাদের সংসার চলে যাচ্ছে। শহরে আসার পর ফুপু ইচ্ছে করেই আমাদের বাড়ির আশেপাশে থাকতে শুরু করলো, ভাইদের মানানোর চেষ্টা আর কি, এবং সফলও হলো। রিক্তকে দেখে নাকি সকলেরই মন গলে গেল, শুধুমাত্র বাবার বাদে। উনি সেই নিজের অহংকার, কঠোরতা আর সম্মানেই আটকে আছেন। আমি প্রায় শুনি মা বাবাকে বোঝায় ফুপির সাথে কথা বলতে, কিন্তু বাবার একটাই কথা, বিয়ের দিন পালিয়ে গিয়ে সে আমার মাথা যতটা ছোট করেছে, আমাকে যতটা অপমান করেছে, সেটা আমি কোনোদিনও ভুলবো না। আমি জন্মের পর থেকেই ফুপির আমাদের বাসায় আনাগোনা শুরু হয়। আমাদের ভাই বোনকে অধিক ভালোবাসে যে, কিন্তু বাবার সামনে আসে না। যদিও কখনো ভুল করে সামনে পড়ে যায়, চোখে পানি জমিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হয়তো বাবার তাকে দেখে এমন এড়িয়ে চলাটা মেনে নিতে পারে না। আমি এখন অনার্স প্রথম বর্ষে পড়ি। কলেজে যাওয়ার পথে ফুপিদের বাড়ি প্রায়ই আসা যাওয়া করতে হয় আমার। না গেলে ফুপি রাগ করে, ভীষণ ভালোবাসে কিনা, কিন্তু রিক্তের জন্য যেতে ইচ্ছে করে না। জয়ের সাথে আমার বেশ মিল থাকলেও রিক্তের সাথে একদম সাপে নেউলে সম্পর্ক। 2 চোখে দেখতে পারি না তাকে আমি। আমার সব ভাইদের মধ্যে একমাত্র তাকেই আমার অসহ্য লাগে, জানি না কেন, কোনো কারণ ছাড়াই। আমাকে দেখলে সবার আগে সে আমার মাথায় ঠোকা দিবে, ফকিন্নি ছাড়া তো ডাকে দিবে না। সবাই আমার এত সুন্দর একটা নাম রেখেছে, নিশি। জীবনে হয়তো কোনো দিন মুখ দিয়ে উচ্চারণও করেনি এই নাম। লেখাপড়া ছেড়ে দিয়েছে 2 বছর হবে। একই স্কুলে একই ক্লাসে পড়তাম আমরা। আজ আবারও ফুপি বাড়ি এসেছে। মা রিক্তর জন্য গরম গরম খিচুড়ি আর গরুর মাংস রান্না করে দিয়েছে। নবাবজাদা তো সে, আমার মা তো পারে না, তার জন্য নিজের কলিজাটাও ভুনা করে দেয়। বেশ হয়েছে, জ্বর হয়েছে। রোজ রোজ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গভীর রাত করে বাড়ি ফেরে। গ্যাং একটা যেন রেডিই থাকে। ভালো স্টুডেন্ট হয়েও ইচ্ছে করে পড়ালেখাটা ছেড়েছে, এই জন্যই ওকে বাবা দেখতে পারে না। জয়ের সাথে 2-1টা কথা বললেও ওর সাথে কোনো কথাই বলে না। পরিচয় তো অনেক হলো, এবার গল্পে ফিরি। দরজা খোলার আওয়াজ শুনে রিক্ত ছেড়ে দিল আমাকে। আমিও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। রিক্ত বড় বড় শ্বাস নিচ্ছে, রাগে কি করবে বুঝতে পারছে না। ফুপি আসলো, আমাকে দেখে জিজ্ঞেস করলো, আরে নিশি, তুই কখন এলি? এই তো ফুপু, বেশিক্ষণ হয়নি। মা রিক্তর জন্য খিচুড়ি রান্না করেছে, সেটাই দিতে আসলাম। ওহ,
আর বলিস না, ছেলে যে কি কাণ্ড করে না। কাল রাতে এই যশোরে কার সাথে যেন মারামারি করে ফিরেছে। ঘরে এসে সারা রাত সিগারেট ফুঁকেছে। ওর বাবা তো ওর কাণ্ডে চেঁচামেচি করে না খেয়েই অফিস চলে গেছে। আমার হয়েছে যত জ্বালা। রিক্ত গটগট পায়ে তার রুমে চলে গেল। রিক্তের মা সেদিকে তাকিয়ে তাকিয়ে এটা সেটা বলতে বলতে খিচুড়ির বক্সটি নিয়ে রান্নাঘরে ঢুকলো। নিশির কেন জানি ভয় করছে। রিক্ত কার সাথে মারামারি করে ফিরেছে? নিলয়কে কিছু করেনি তো আবার? নিশি দ্রুত পায়ে রিক্তর ঘরে ঢুকলো। সিগারেটের গন্ধে পেট গুলিয়ে আসতে চাইল তার। শ্বাস আটকে কোনো মতে বলল, রিক্ত, তুই কার সাথে মারামারি করেছিস? নিলয়কে কিছু করিসনি তো? রিক্ত আরো 3 গুণ খেপে গেল। হাতে সিগারেটটা আছড়ে মেরে ফেলে নিশির হাত টেনে ধরল। এত দরদ কেন ওই শালার জন্য? কই আমার জন্য তো এত দরদ নেই। নিলয়ের মধ্যে কি এমন দেখেছিস যেটা আমার মধ্যে পাচ্ছিস না? দেখ রিক্ত, আমি তোকে অনেক বলেছি, তোর আর আমার কখনোই সম্ভব নয়। না আমার ফ্যামিলি তোকে মানতে পারবে আর না আমি। কেন? আমাকে কেন মানতে পারবি না? আমি বড়লোক না বলে, নাকি আমি তোর থেকে ছোট বলে? আমার তো মনে হয় তোরা মূলত টাকার জন্যই আমাকে অবহেলা করছিস। ধরে নে তাই। তাহলে আমি তো বলছি আমাকে কয়েকটা বছর সময় দে, আমি সব করে দেখাবো, বাড়ি গাড়ি সব। তুই কেন মানছিস না? কারণ আমি তোকে ভালোবাসি না। যাকে ভালোবাসি না তাকে মানা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, বাসতে হবে না আমাকে ভালো, কিন্তু বিয়ে তোকে আমাকেই করতে হবে। তুই বাধ্য হবি আমাকে বিয়ে করতে, অ্যান্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। কি করবি তুই? নিশির কথা শুনে রিক্ত বাঁকা হাসলো। সেটা সময় হলেই বুঝতে পারবি। নিশির ভয়ে হতে লাগলো। মাঝে মাঝে রিক্তকে সে বুঝতে পারে না। ওর জেদ খুবই ভয়ঙ্কর। যেটা একবার জেদ ধরে সেটা করেই ছাড়ে। ভয়টা এইখানেই। প্রায় বছর 2 যাবৎ সে তার অনুভূতিগুলো সম্পর্কে নিশিকে জানান দিয়েছে। মূলত সে জানান দেয়নি, নিশি বুঝে নিয়েছে। যার জন্য এখন প্রতিনিয়ত এটা নিয়ে আফসোস করে সে। কেন বুঝে গেল? না বোঝা উচিত ছিল তার। তাহলে তো আর তাকে এভাবে আতঙ্কে থাকতে হতো না। এরপর চলে গেছে বেশ কিছুদিন। রিক্তের সাথে নিশির আর দেখা হয় না। নিশিও যায়নি ফুপিদের বাড়ি। একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিল নিশি। তার পাশে ছিল নিলয়। নিশি ওর সাথে হেসে হেসে কথা বলেই হাঁটছিল। হঠাৎ কোথা থেকে যেন সামনে রিক্ত এসে হাজির হলো। আকস্মিক ওকে দেখে নিশি কিঞ্চিত ভয় পেল। কিছু বুঝে ওঠার আগে রিক্ত এলো পাথারে নিলয়কে মারতে শুরু করলো। ভয়ে আতঙ্কে আত্মা ঢিপ করছিল নিশি। গলা ফাটিয়ে চিল্লিয়ে রিক্তের শার্ট ধরে টেনে ওকে ফেরাতে পারছিল না। অস্বাভাবিকভাবে ক্ষেপে রিক্ত শুধু নিলয়কে মারতে মারতে বলছে, না করেছিলাম না তোকে? বলেছিলাম না ওর থেকে দূরে থাকতে? কেন থাকিসনি? ওই দিনের মার ভুলে গেছিস? তোকে তো আজ আমি। নিলয়ের নাক মুখ থেকে গল গল করে রক্ত পড়ছে। রিক্তের 2-1 বন্ধুও তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কেউই পারছে না। রাস্তা হয় অনেক মানুষের সামনেই দৃষ্টিকটু হয়ে গেল ব্যাপারটা। নিলয়ের মুখে রক্ত দেখে গা ছমছম করে উঠল নিশি। উপায় না পেয়ে রিক্তকে টেনে টেনে জোর করে নিশি নিজের দিকে ফিরিয়ে কষিয়ে এক থাপড় মারল। আওয়াজটা যেন চারিপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। সাথে সাথে রিক্ত স্তব্ধ হয়ে গেল। বিস্ফোরিত চোখে নিশির দিকে তাকালো। নিশি জানে না ওর এত সাহস কি করে হলো। রক্ত চক্ষু নিয়ে রিক্তের মুখের দিকে তর্জনী তাক করে বলল, 1 সপ্তাহ, জাস্ট 1 সপ্তাহের মধ্যে নিলয়কে বিয়ে করব আমি। দেখি তুই কি করতে পারিস। রিক্তকে স্তব্ধ করে দিয়ে নিলয়ের হাত ধরে নিশি চলে আসলো সেখান থেকে। বাড়িতে কোনো আজ আসতে দেয়নি এই বিষয়। নিশি ঠান্ডা মাথায় তার ভাবিকে দিয়ে রাহাত ভাইয়ার কাছে বলল তার আর নিলয়ের বিষয়। এমনিতেও বাড়ির নিশির জন্য বিয়ের কথাবার্তা চলছে। নিলয় ভালো ছেলে, ফ্যামিলিও উচ্চবিত্ত। নিশির বাবা চাচাদের রাজি না হওয়ার কোনো অপশানে নেই। এদিকে নিশি নিলয়কেও বলে দিয়েছে তার ফ্যামিলির সাথে যেন বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসে। নিলয় নিশির জন্য পাগল। নিশি যা বলে তাই করতে রাজি। রিক্তের হাতে এত মার খাওয়ার পরেও সে নিশি থেকে দূরে সরেনি। এর ঠিক 2 দিন পরেই নিলয় তার বাবা মাকে নিয়ে আসলো নিশিদের বাড়িতে। বিষয়টাকে এমনভাবে হ্যান্ডেল করা হলো, রাহাত ভাইয়া আর ভাবি ছাড়া কেউ বুঝলই না নিশিরা আগে থেকে রিলেশনে ছিল। বুঝতে পারলে হয়তো নিশির অবস্থাটা অনেকটা রিক্তের মায়ের মতনই হতো। নিশি টুকটুকে লাল একটি শাড়ি পরেছে।
মাথা থেকে নিয়ে পিঠ জুড়ে পাতলা লাল দোপাট্টা। ভাবিরা মিলে তাকে সাজিয়ে দিচ্ছে। নিশিও পুতুলের মতো বসে তাদের সুন্দর করে সাজানোর সুযোগ দিচ্ছে। আজ আকদ, নিশির আর নিলয়ের তারিখটা ঠিক করেছে পরিবার থেকেই। নিশি রিক্তকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করার চ্যালেঞ্জ করলেও পরিবারের ডিসিশনে ঠিক 15 দিন পরই নিলয়ের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে তার। এই 15 দিনে নিশি একবারও রিক্তর চেহারা দেখেনি, না দেখেছে তার ফুপিকে। আকদের ঠিক কিছু মুহূর্ত আগেই নিশির দেখা হলো রিক্তের সাথে। নিজের ঘরে একাই ছিল নিশি। নিলয়রাও এসে পড়ায় ভাবি চাচিরা সবাই ওদের আপ্যায়নে ব্যস্ত। ঘরোয়াভাবেই বিয়েটা হচ্ছে। নিশি বিয়ের পরেও এখানেই থাকতে হবে সপ্তাহখানিকের মতো। সপ্তাহখানেক পর আবারও আয়োজন করে ওকে উঠিয়ে দেওয়া হবে। নিশির বাবা, চাচা, নিলয়ের বাবা, আত্মীয় স্বজনরা মিলেই এই সিদ্ধান্ত নিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল নিশি। বিয়ের সাজে নিজেকে এভাবে দেখে যেন তার নিজেরই লজ্জা লাগছে। হঠাৎই আয়নায় রিক্তকে দেখে থ হয়ে গেল সে। দ্রুত পিছনে ঘুরতেই দেখল রিক্ত এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার উজ্জ্বল মুখটা শুকিয়ে একটুকু হয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। ঠোঁটের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল নিশি। এই সিগারেটটা কি কখনোই ছাড়বে না রিক্ত? রিক্ত নিশি চেহারার দিকে দৃষ্টি রেখেই আনমনে বলে উঠল। তোকে খুব সুন্দর লাগছে নিশি। গলাটা শুকিয়ে গেল নিশির। প্রথমবার রিক্তের মুখে নিজের নামটা শুনে যেন গানের মতো লাগলো। নিশি আশেপাশে তাকিয়ে দৃষ্টি ফেরাতে চাইল। রিক্তর এই লাল চোখের ভয়ঙ্কর নেশাক্ত চাহনি নিতে পারবে না ও। খুব অস্বস্তি লাগে। আচমকা কোমরে হ্যাঁচকা টান খেয়ে রিক্তর বুকে গিয়ে পড়ল নিশি। ড্রেসিং টেবিলের আয়নায় তাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রিক্ত এখনো এক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। নিশি আবারও ধস্তাধস্তি শুরু করলো। 2 হাত দিয়ে রিক্তর বুকে ঠেলতে লাগলো। কিছুক্ষণ পর নিশির বিয়ে। বাইরে নিলয় তার জন্য অপেক্ষা করছে, আর এখানে এই ছেলে তার সাথে অসভ্যতামি শুরু করেছে। হঠাৎ যদি কেউ এসে পড়ে, আটকে উঠলাম আমি। এই ছেলে কি আমার বিয়ে ভাঙার জন্য এমন শুরু করেছে? খেপে গিয়ে রাগী কণ্ঠে বললাম, আমাকে ছাড় রিক্ত। সে বোধহয় শুনলই না। আবারও বললাম, আমাকে ছাড় রিক্ত। সে ছাড়লো না, বরং আমাকে ঘুরিয়ে ড্রেসিং টেবিলের দিকে মুখ করিয়ে আরও চেপে ধরলো। পিঠ ঠেসে দাঁড়িয়ে কাঁধে থুতনি রেখে নরম স্বরে বলল, আমার বুক ফেটে যাচ্ছে নিশি, ভীষণ কষ্ট হচ্ছে। তুই কেন অন্য কাউকে ভালোবাসিস? পেট মুচড়ে উঠল নিশি। কিছু বলতে যাবে তখনই আবার রিক্তের গলা শুনে থমকে গেল। তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে অন্য কারো হতে দিব? আয়নায় রিক্তের মুখের দিকে তাকিয়ে আঁতকে উঠল নিশি। ভয় পেয়ে বলল, কি করবি তুই? সাথে সাথে রিক্ত বাঁকা হেসে পকেট থেকে একটা রুমাল বের করলো। রিক্তের বাঁকা হাসি আর হাতে রুমাল দেখে নিশির আত্মা শুকিয়ে গেল। না 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 রিক্ত। নিশি আর কিছু বলার আগেই রিক্ত নিশির মুখে রুমাল চেপে ধরলো। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, সরি জান। 2 দিন ধরে গোডাউনের মতো একটা বড় রুমে পড়ে আছে নিশি, গায়ে এখনো বিয়ের শাড়ি। রিক্ত ওই দিন তাকে বেহুশ করে কোথায় নিয়ে এসেছে তা নিশি জানে না। রুমটার ফ্লোরে শুধু একটা নরম বিছানা, একটা ওয়াশরুম আর একটা জানলা ছাড়া আর কিছুই নেই। জানলাটা একদম ফ্লোরের বিছানার পাশাপাশি। সেখান দিয়ে মাঝে মাঝে মৃদু বাতাস আর ঢেউয়ের গর্জন ভেসে আসছে। 2 দিন ধরে একটানা এই বদ্ধ রুমে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে নিশির, আর পারছে না সে। বহুবার পালাতে চেয়েছে, কিন্তু দরজাটা লোহার, তার পক্ষে ভাঙতো দূর একটা আঁচড় দেওয়ারও ক্ষমতা নেই। জানলা দিয়ে তো আরো আগেই না। রিক্ত আসে মাঝে মাঝে এখানে, খাবার দিয়ে চলে যায়। নিশি প্রথম প্রথম খুব চিল দিয়েছে, ঘৃণায় রিক্তের মুখে থুতু পর্যন্ত মেরেছে, কিন্তু সে নির্বাক ছিল। নিশি বুঝে গেছেন আর চিল দিয়ে কোনো লাভ নেই। রিক্ত না চাইলেও মুক্তি পাবে না এখান থেকে, তাই নীরব হয়ে গেছে। নিশি চুপচাপ বসে হাঁটুতে মাথা রেখে জানলার বাইরে তাকিয়ে আছে। রাত দিন কাঁদতে কাঁদতে চোখের মনে হয় পানির ছাপ পড়ে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। ঋতু এসেছে, হাতে খাবারের প্লেট। ঋতু নিঃশব্দে নিশির পাশে দাঁড়ালো। কয়েক মিনিট দাঁড়িয়ে রইল। এক সময় কণ্ঠে গভীরতা ঠেলে শুধালো, রাতের খাবারটা খাসনি কেন? নিশি কোনো কথা বলল না। রিক্ত পুনরায় শুধালো, কয়দিন না খেয়ে থাকবি? নিশি তাও কিছু বলল না। রিক্ত এবার একটা ছোট শ্বাস ছেড়ে নিশির পাশে এসে বসলো। হাত ধুয়ে ভাত মাখাতে মাখাতে বলল, এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। নিশি অশ্রুসিক্ত চোখে রিক্তের দিকে তাকালো। অসহায় কণ্ঠে বলল, আমাকে কেন যেতে দিচ্ছিস না রিক্ত? হ্যাঁ,
যেতে দিব। এখন দিলেই বাকি, চরিত্রে যা দাগ লাগানোর তা তো লাগিয়েই দিয়েছিস। আমার কাছে তুই পবিত্র, ঠিক একটা ফুলের মতো। আমি নিলয়কে ছাড়া বাঁচব না। রিক্ত নিশির মুখে খাবার ধরে রসিকতার সুরে বলল। তুই ওকে পেলেও বাঁচবি না, কারণ মানুষ মরণশীল। নিশি বুঝে পেল না আর কি বলবে। এর সাথে কথা বলে কি আদৌ কোনো ফায়দা আছে তার? খাবার আর কতক্ষণ মুখের সামনে ধরে রাখবো? রিক্তর গলায় একটু নড়ে চড়ে বসলো নিশি, তেজ দেখিয়ে বলল। আমি খাবো না রিক্ত। রিক্ত নিশির মুখের সামনে হাত ধরতেই রাখলো। নিশি রেগে সেই হাতে সরিয়ে দিতে রিক্ত আবারও ধরল। নিশি আবারও সরিয়ে দিল। রিক্ত পুনরায় ধরতে আসবে তার আগেই নিশি রেগে ভাতের প্লেটটা সহ উল্টিয়ে ফেলল। রিক্ত এবার চরম খেপে গেল। খেপে গিয়ে জীবনে যেটা করেনি সেটাই করে বসলো। কষে থাপ্পড় মারল নিশির গালে। প্রথমবার পুরুষালী হাতের থাপ্পড়কে দুখান ঝা ঝা করে উঠল নিশির গালে, মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। রিক্তের রাগ একটুও কমেনি, চোখ লাল করে ক্রুদ্ধ সুরে বলল। বেয়াদবি আমি একটুও পছন্দ করি না, তুই তা ভালো করেই জানিস। এরপরও তুই বারবার বারবার আমাকে বেয়াদবি করতে বাধ্য করে যাচ্ছিস। কি মনে করেছিস ভালোবাসি বলে তোর সব কিছুই সহ্য করে নিব? এবার আগুনের ফুলকির মতো জ্বলে উঠল নিশি। জ্বলতে থাকা গালে হাত রেখে চেঁচিয়ে বলল। কে বলেছে তোকে সহ্য করতে? আমি বলেছি? আমাকে তুই কেন বন্দি করে রেখেছিস? কেন আমাকে বাড়ি যেতে দিচ্ছিস না? রিক্ত শক্ত করে নিশির হাত চেপে দিয়ে হুঙ্কার ছেড়ে বলল। বাড়ি যাবি তো? ঠিক আছে চল, নিয়ে যাচ্ছি তোকে বাড়ি। আমিও দেখি 48 ঘন্টা নিখোঁজ থাকার পর তোর বড়লোক বাপ তোকে কতটা আপ্যায়ন করে, আর তোর লাভার নিলয় সেও বা তোকে ঠিক কতটা বিশ্বাস করে। এইটুকু বলে রিক্ত ক্ষিপ্ত বেগে নিশিকে বাইরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। নিশি এলোমেলো শাড়ির কুচিতে পা বেঁধে পড়ে যেতে নিচ্ছিল কয়েকবার। নিজেকে কোনো মতে সামলে নিয়েছে। রিক্তের বড় বড় কদমের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না সে। আশেপাশেও দৃষ্টি দিতে পারছে না। রিক্ত দ্রুত হাঁটা শুরু করেছে। গাড়িতে বসে এক প্রকার উড়িয়েই রিক্ত নিশিকে বাড়িতে নিয়ে এসেছে। অতপর নিশিকে বাড়ির রাস্তায় ফেলেই রিক্ত হাওয়া হয়ে গেছে। গালে এক হাত রেখে অশ্রুসিক্ত নয়নে নিশি তাকিয়ে আছে তার বাবার দিকে। বাড়িতে আসতেই বাবার শক্ত হাতের চড় পড়েছে গালে। শুধু চড়ই পড়েনি, হাতের কাছে যা পেয়েছে তাই দিয়েই নিশিকে মারার জন্য তেড়ে এসেছে। নিশি কিছু বলার সুযোগ না দিয়েই বাড়ির সবাই তাকে ভুল বুঝতে লাগলো। রাহাত ভাইয়া বউ তো বলেই ফেললো। এই বাড়ির মেয়েদের মনে হয় রক্তেই মিশে আছে বিয়ের দিন বর ছেড়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া। পালিয়ে যেহেতু যাবেই তাহলে আগেই যেত। বিয়ের দিন কেন আমার বাবা ভাইয়ের মান ইজ্জত নষ্ট করে গেল? ঘরের ড্রয়িং রুমে দাঁড়িয়েছিল নিশির বাবা, চাচা, ভাইরা সকলে। কেউ একটা কিছু বলেনি। সবাই ভেবেছে নিশি কারোর সাথে পালিয়ে গেছে। নিশি মনে মনে ভাবছে তাদের বাড়ির মেয়ের উপরে কি বাড়ির লোকেরা বিশ্বাস নেই? অবশ্য বিশ্বাসটা তার ফুপেই আগে ভেঙে দিয়েছে। সবাই যেহেতু নিশিকেই ভুল বুঝছে, তাই নিশি আর জেদ ধরে কাউকে কিছু বলল না। বলতে গেলে বলার মতো পরিস্থিতিই ছিল। মৃত্যুর কারণে রাস্তায় বের হলেই তাকে শুনতে হতো মানুষের কটু কথা। সরাসরি না বললেও আগোচরে অনেককেই বলতে শুনেছে, রফিক সর্দারের এই মেয়েটা বিয়ের দিন পালিয়ে গেছে। 2 দিন যেন কোনো ছেলের সাথে থেকে বাড়ি ফিরেছে। মানুষের এই ধরনের কটূক্তি আর সইতে পারছিল না নিশি। বেশি কষ্ট লাগতো নিজের সাথে বাবার নামও জড়িয়ে বলায়। নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেলল সে। কলেজ যাওয়ার বাইরে বের হওয়া টোটালি বন্ধ করে দিল। হঠাৎ একদিন শুনল তার বাবা তার বিয়ে ঠিক করেছেন, তাও আবার এলাকার সবচেয়ে ক্যারেক্টারলেস লোক জসিমের সাথে, যে লোকের কিনা চরিত্রের আর মারধরের কারণে আগের 2 বই এমনিতেই চলে গেছে। নিশি ভেবেছিল প্রকাশ না করলেও তার বাবা তাকে খুব ভালোবাসেন, কিন্তু নিশির ধারণা ভুল ছিল। তার বাবা নিজের আত্মসম্মান, মান, মর্যাদা আর টাকা পয়সাকেই বেশি ভালোবাসে। তাই তো মা, চাচি, ভাইরা, এমনকি চাচা এসেও বোঝালেও কারোর কথায় তিনি রাজি হননি। উল্টে বলেছেন, জসিমের মতো লোক যে ওকে বিয়ে করতে রাজি হয়েছে এই অনেক। বিয়ে দিয়ে ঘর থেকে আপদ বিদায় করতে হবে। নিজের বাবার মুখে এমন কথা শুনে যেন পাথর হয়ে গিয়েছিল নিশি। চোখের পানির ভাণ্ডারও যেন ফুরিয়ে গেছে। সেদিন বুঝেছিল মেয়েদের সম্মান ঠিক কতটুকু ঠুনকো। সামান্য একটু কলঙ্কের দাগ লাগলে হাজার ঘষে মেজেও তাহা ওঠানো সম্ভব নয়। নাওয়া খাওয়া ভুলে গিয়েছে নিশি।
যে যা বলছে তা শুধু রোবটের মতোই শুনে যাচ্ছে। নিশির মায়ের কাঁদতে কাঁদতে অবস্থা খুবই খারাপ। নিশির বাবার পা ধরে এখনো বসে আছে সে। নিশিকে জসিমের মতো লোকের সাথে বিয়ে না দেওয়ার জন্য আবেদন করছে। নিশি একটা তো শব্দও করছে না, চুপচাপ দেওয়াল লেপ্টে দাঁড়িয়ে আছে। রুম জুড়ে প্রতিটি বাড়ির মানুষ, এমনকি তার ফুপাও এসেছে আজকে নিশির বাবাকে বোঝাতে। কিন্তু তার বাবা নিজেকে সিদ্ধান্তে অটল, কারোর বোঝানোর ক্ষমতা নেই। এত বছর বাদে নিশি তার ফুপিকে দেখলো নিজে এগিয়ে এসে ভাইয়ের সামনে দাঁড়াতে। নিশির বাবা গম্ভীর হয়ে সোফায় বসেছিলেন। রিক্তের মা এসে সামনে দাঁড়াতেই তিনি চোখ মেলে উপরের দিকে তাকালেন। মনে হচ্ছে কথা বলতে রিক্তের মায়ের গলা কাঁপছে, তবুও সাহস নিয়ে বলল, ভাইয়া, তুমি রাজি থাকলে আমি আমার রিক্তের জন্য নিশিকে নিতে চাই। কথা দিচ্ছি, ওকে একদম নিজের মেয়ে করে রাখবো, কোনো কিছুর অভাব রাখবো না। আমার ভাতিজির চরিত্রে আর কাউকে আঙুল তুলতে দিব না। নিশির বাবার দৃষ্টি ছলছল, চেহারায় বিস্ময়। আচমকায় তিনি রিক্তের মায়ের দুহাত আঁকড়ে ধরলেন। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়েও কেঁদেও ফেললেন। একটু পর রিক্তের বাবাকেও দেখা গেল তাদের দিকে এগোতে। নিশির বাবার কাঁধে হাত রেখে বললেন, আপনি চাইলে আমরা কালকেই নিশিকে আমাদের বাড়ির বউ করে নিতে চাই ভাই। নিশির বাবা হ্যাঁ বলতে দুবারও ভাবলেন না। ঘরের সবাই যেন এতে খুশি হলো। সবচেয়ে বেশি হলো খুশ নিশির মা। কিন্তু ওদের খুশিতে বোমা ফাটালো নিশি। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিল, আমি রিক্তকে বিয়ে করব না, কিছুতেই না। নিশির বাবা ঘর কাঁপিয়ে ধমক দিল নিশিকে। বাবার ধমকে নিশি ভয় জমে গেল। ভীতু স্বরে আবারও কিছু বলতে নিবে তার আগেই নিশির মা তাকে টেনে ঘরে নিয়ে আসলো। ঘরে এসে নিশি চেঁচিয়ে তার মাকে বলতে লাগলো, আমি রিক্তকে বিয়ে করব না। এবার নিশির মা তার গালে চড় বসালো। রাগী গজগজ করতে করতে বলল, নাগর নিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার সময় মনে ছিল না? শুকরিয়া আদায় কর, তোর ফুফা ফুফি তোকে রিক্তর বউ করতে রাজি হয়েছে। এমন ছেলে কই পাবি? লাগবে না আমার এমন ছেলে। কতটুকু চেনো তোমরা রিক্তকে? আমি নাগর নিয়ে পালিয়ে যাইনি, তোমাদের রিক্তই আমাকে 2 দিন আটকে রেখেছিল। নিশির মা এবারও নিশির গালে চড় বসালেন। বাহানা পেয়েছিস? বিয়ে না করার বাহানা? রিক্ত যদি তোকে আটকেই রেখেছিল তাহলে এতদিন বলিসনি কেন? 2 দিন ধরে পাগলের মতন সে তোর বাবা চাচা ভাইয়ের সাথে তোকে খুঁজেছে, আর তুই বলছিস? এই সব কিছু ওর নাটক ছিল, তোমাদের দেখানোর জন্য করেছিল। চুপ! বিয়ে তোকে রিক্তর সাথেই করতে হবে। এই জসিমের থেকে 1000 গুণে ভালো রিক্ত। তোর বাবাকে তো চিনিস, রাজি না হলে হাত পা কেটে গাঙে ভাসিয়ে দেবে। আমরা কিছুই করতে পারবো না। নিশির মা চলে গেল। রাগে জিদে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে লাগলো নিশি। ঘরের জিনিসপত্র যা ছিল ভেঙে এলোমেলো করে দিল। চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদছে। এটা তুই ঠিক করিসনি রিক্ত, একদম ঠিক করিসনি। নিশি সোফায় নির্জীব হয়ে বসে আছে। পাশেই রিক্ত কাজীর সামনে বিয়ে পড়াচ্ছেন। বাধ্য হয়ে শেষমেশ রিক্তকে বিয়েটা করতে হচ্ছে নিশির। নিশি কখনো কল্পনাও করেনি রিক্ত এমন একটা পরিস্থিতি তৈরি করে তাকে বিয়ে করবে। নিশি ঘৃণায় একবারও তাকালো না রিক্তের দিকে। কাবিননামায় স্বাক্ষর করতে বললে চুপচাপ রোবটের মতো স্বাক্ষর করে দিল। বিদায়ের সময় মা, ভাবি, চাচিরা সবাই নিশিকে ধরে কাঁদলো। নিশি কাঁদল না, কারোর সাথে কোনো প্রকার কথাও বলল না। দেখা গেল নিশিকে নিয়ে যাওয়া হচ্ছে রিক্তদের গ্রামের বাড়িতে। সেখানে কিছুদিন থাকবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও শহরে ফিরে আসবে। একটা প্রাইভেট কার ভাড়া করা হয়েছে। নিশির ফুপি ফুপা আগেই চলে গেছে গ্রামে নতুন বউ তোলার বন্দোবস্ত করতে। গাড়িতে যাচ্ছে নিশি, রিক্ত আর জয়। জয় সামনে বসেছে ড্রাইভারের সাথে, আর রিক্ত পিছনে নিশির সাথে। কেউ কোনো কথা বলছে না। প্রায় 3 ঘন্টা জার্নির পর গাড়ি থামলো। ড্রাইভার জয়কে দেখা গেল নামতে। পরপর ড্রাইভারও নামলো, কোথাও একটা গেল। জয় আসলো রিক্তর কাছে। রিক্ত ওয়ালেট বের করে তাকে কিছু টাকা দিতেই জয় সেটা নিয়ে চলে গেল। গাড়িতে এখন শুধু নিশি আর রিক্ত। নিশির শরীরটা ভীষণ দুর্বল লাগছে। তারা বাড়ি থেকে বেরিয়েছিল সেই বিকেলে, এখন প্রায় সন্ধ্যা রাত। জানে না আর কতক্ষণ লাগবে যেতে। নিশি আচমকায় হাতে কারো স্পর্শ পেল। রিক্ত ধরেছে। নিশি কোনো প্রতিক্রিয়া করল না, চুপচাপ সামনে তাকিয়ে রইল। রিক্ত আস্তে করে তার হাতের আঙুলগুলো নিশির হাতের আঙুলের ভাঁজে ঢুকিয়ে দিল। আস্তে করে নিশির হাতটা উঠিয়ে তার মুখের সামনে ধরে হাতের উল্টো পিঠে চুমু খেল।
নিশি তাও কিছু বলল না। রিক্তকেই কথা শুরু করতে হবে। আর কতক্ষণ এভাবে রোবট হয়ে বসে থাকবি? নিশি উত্তর দেয়নি। রিক্ত আহত দৃষ্টিতে তাকালো। তুই রাজি থাকলে আমি এসব কিছুই করতাম না। রিক্ত, তুই কি পেলি এসব করে? আমার সবচেয়ে আকাঙ্ক্ষিত তোকে পেলাম। নিশি তাচ্ছিল্যের সুরে হাসল। কলঙ্কিত করে? কলঙ্কিত করার ফল যদি তুই হোস তাহলে লাগুক না একটু কলঙ্ক। তোকে তো পেলাম। মেয়েদের সম্মানের কোনো মূল্য নেই তোর কাছে? মূল্য না থাকলে তুই এখন আমার বউ হয়ে আমার পাশে বসে থাকতি না, সেদিনই রেপ করে ছেড়ে দিতাম। নিশি ঝাড়া দিয়ে রিক্তের হাত থেকে প্রায় নিজের হাত সরিয়েই নিল। কোনো প্রকার কথা না বলে একদম গাড়ির দরজা ঘেঁষে বসল। রিক্তের সাথে কথা বলতেও গা জ্বলছে নিশির। জয় আসলো, হাতে চকলেট, চিপস, আইসক্রিম আরও কী সব হাবিজাবি নিয়ে এসেছে। রিক্ত সেসব এনে নিশির কোলের উপর রাখলো। নিশি সরিয়ে ফেলল। রিক্ত বলল, তোর জন্যই আনিয়েছি। আমার রাগ এসবের উপর ঝাড়িস না। নিশি চুপচাপ জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। চোখে এখনো পানি চিকচিক করছে। সে দীর্ঘশ্বাস ফেলল, আর কিছুই বলল না। ঋতুদের গ্রামের বাড়ি আসতেই গাড়ি থামানো হলো। এই রাতের বেলায় নতুন বউ দেখার জন্য আশেপাশের মানুষের ভিড় জমেছে। নিশি গাড়ি থেকে নামতেই উপস্থিত মানুষের উচ্ছ্বাস বেড়ে গেল। শিশিরা নতুন বউ বলে চিল্লাচ্ছে। নিশির ফুপি এক প্রকার লাফিয়ে এসেছে তাকে বরণ করতে। বাড়ি পরা সাধারণ একটা কুর্তি পরেছিল নিশি, না কোনো বিয়ের শাড়ি আর না কোনো প্রসাধনী। বাচ্চারা নিশিকে এই রকম পোশাকে দেখে ঋক্তকে প্রশ্ন করলো, রিক্ত ভাইয়া তোমার বউ সাজেনি কেন? রিক্ত হেসে তাদের গাল টেনে দিয়ে বলল, আমার বউ এমনি সুন্দর, তাকে সাজতে হয় না। সকলে হই হই করে উঠল। বরণ করার পর রিক্তের ভাবি, দাদিরা সকলে মিলে রিক্তকে জেকে ধরল নিশিকে কোলে উঠিয়ে ঘরে নেওয়ার জন্য। গ্রামের মহিলাদের এইসব কথা শুনে নিশি না চাইতেও লজ্জা পেতে লাগলো। সামনে উসখুস করতে লাগলো যেন এত এত মানুষের সামনে রিক্ত নিশিকে কোলে না নেয়। কিন্তু রিক্ত বুঝি এটার জন্যই প্রস্তুত ছিল। শার্টের হাতা গুটিয়ে নির্লজ্জের মতো উঠান ভর্তি মানুষের সামনে সে নিশিকে কোলে তুলে নিল। কোলে নেওয়ার সাথে সাথেই নিশির মাথা থেকে ঘোমটা পড়ে গিয়ে চুলের খোপাও খোলা হয়ে গেল। ঝরঝরিয়ে সেই চুল ছড়িয়ে পড়ল রিক্তর হাতের উপরে। লজ্জায় অস্বস্তিতে নিশি সাথে সাথে চোখ খিচে বন্ধ করে ফেলল। জড়সড় হয়ে রিক্তের শার্টের কলার খামচে ধরেছে। রিক্ত মৃদু হাসল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তুই এসবে এত লজ্জা পাস জানতাম না তো, এবার থেকে ট্রাই করতে হবে। রিক্তর কথা শুনে নিশি দাঁত কির বিরিয়ে রইল। নিশিকে নিয়ে এসে ঘরের বিছানায় বসলো রিক্ত। বিছানার আশপাশ এমনকি পুরো ঘর জুড়ে মানুষ ভর্তি নতুন বউ দেখার জন্য। একে একে সবাই দেখে যাচ্ছে আর প্রশংসা করে যাচ্ছে। নিশি এসব কানেই তুলছে না, শুধু চিন্তা করছে কি চাইছিল আর কি হলো। বেশ কিছুক্ষণ পর নিশির ফুপি এসে ঘর থেকে সব মানুষকে সরিয়ে দিয়ে নিশিকে ফ্রেশ হতে বলল। নিশি আশেপাশে তাকিয়ে রুমটাকে ভালো করে দেখল। গ্রামের টিন শেডের ঘর। নিশি এর আগে কখনো এখানে আসেনি, কিন্তু রিক্তের মা অর্থাৎ তার ফুফির থেকে গ্রামের অনেক গল্প শুনেছে। ফুফি বলেছিল তাদের দুটো টিনের রুম আর একটা মাটির ঘর আছে এখানে। নিশি আপাতত টিনের রুমেই আছে। রুমটা দেখতে এতটাও খারাপ লাগছে না নিশি। টিভি থেকে নিয়ে প্রয়োজনীয় সব কিছুই আছে এই রুমে। ফুপা নাকি প্রায়ই আসে গ্রামে। তাছাড়া রিক্তরাও প্রতি ঈদে বেড়াতে আসে এখানে। এখানে রিক্তের চাচা চাচি, চাচাতো ভাই বোন, আত্মীয় স্বজনরা সবাই আছে। ওদের সাথে সম্পর্কটা ভালো রাখার জন্যই তারা গ্রামে যাতায়াত অবিরত রেখেছে। শুধু ঈদে নয়, গ্রামে কোনো অনুষ্ঠান, আত্মীয় স্বজনের বিয়ে, এমনকি কোনো ঝামেলা হলেও তারা এখানেই ছুটে আসে। এখানে যেহেতু রিক্তের চাচারা আরও অন্যান্য আত্মীয় স্বজনরা আছে, তাই তারাই তাদের বাড়ি ঘর জিনিসপত্র সব কিছু দেখে রাখে। নিশির ফুপি বলেছিল গ্রামে তার ফুপার জায়গা জমিও আছে মোটামুটি, ওইগুলারই খোঁজ নিতে হয় এসে মাঝে মধ্যে। নিশির ফুপা শুধু চাকরি আর ফুপির ইচ্ছের জন্যই শহরে থাকেন, তা না হলে এই গ্রামেই তাদের নামডাক কম নেই। তারা চাইলেই এখানে থাকতে পারেন। পাশের রুম থেকে খুব হাসাহাসির শব্দ আসছে। রিক্তের চাচি, ভাবি, কাজিনরা সবাই মিলে আড্ডায় বসেছে। রিক্ত এসে নিশিকে ঘরে বসিয়ে দিয়ে কোথায় যে চলে গেল নিশি জানে না। নিশি ওর খোঁজ জানতেও চায় না। নিশিকে তার ফুপি খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার 3 পিস দিয়ে গেছে পরতে, সাথে দরজার কিনারায় বালতি ভরে পানিও রেখে গেছে হাত মুখ ধুইতে।
কিন্তু নিশি বসে আছে, কিছুই করেনি। ওয়াশরুমে যাওয়ার দরকার, কিন্তু এখান থেকে তাদের কল্পের কোথায় নিশি তা চিনে না। আশেপাশেও কাউকে দেখছে না। সবাই রিক্তের মা তাড়িয়ে দেওয়ার পর আর কেউ আসেনি। নিশির ভীষণ অস্বস্তি হচ্ছে, কি করবে কাকে বলবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ পাশে কারোর বসার উপস্থিতি পেল, ঘাড় ঘুরিয়ে দেখলো রিক্ত। সে খাটে বসে ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে তার চুল ব্রাশ করছে। মনে হচ্ছে গোসল করে এসছে। চুলগুলো ভেজা, গা থেকেও একটা সুন্দর স্মেল আসছে। নিশি কিছুটা নড়ে চড়ে বসলো। রিক্ত আয়নায় দৃষ্টি রেখে বলল, এখনো চেঞ্জ করিসনি কেন? আমার জন্য অপেক্ষা করছিলি? নিশি চোখ উল্টিয়ে ফেলল। ওয়াশরুমে যাবে এটা বলতে পারবে না বিধায় বলল। আমি গোসল করব। রিক্তর সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো। একদম না, অন্য জায়গায় এসেছিস। রাতে শাওয়ার নিলে ঠান্ডা লেগে যাবে। নিশি অস্বস্তিতে দু হাত কচলাতে লাগলো। আচমকা রিক্ত ধীরে আওয়াজে বলল, ওয়াশরুমে যাবি? নিশি চোখ গোল গোল করে ফেললো। রিক্ত বুঝে ফেললো কি করে, কে জানে। রিক্তের মা নিশিকে রিক্তদের মাটির ঘরে নিয়ে এসেছে। ঘরটা দেখে নিশি ভীষণ অবাক হয়েছে। কোনো মাটির ঘরও কি এত সুন্দর সাজানো হয়? পুরো ঘরটা ফুলে ঢাকা, খাটের একটা কোনো বাকি নেই যেখানে ফুল নেই। অধিক হচ্ছে গাঁদা ফুলের পাপড়ি, গোলাপ আর রজনীগন্ধাও আছে, কিন্তু ওগুলোর পরিমাণ খুবই কম। পাতলা কাপড়, ছোট ছোট মরিচবাতি আর গাঁদা ফুলের মালা দিয়ে ঘরের দেওয়ালগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। নিশিরা তো শহরে ছিল, গ্রামে আসার পর এই অল্প কিছুক্ষণের মধ্যেই ঘরটাকে এত সুন্দর করে কিভাবে সাজালো তার ফুপিরা, নাকি আগে থেকেই সাজানো শুরু করেছিল কে জানে। নিশি মাথার ঘোমটা একটু টেনে টেনে ঠিক করে খাটে বসতেই রিক্তের মা এসে নিশির পাশে বসলো। কোল থেকে নিশির হাতটা নিয়ে যত্ন সহকারে নিজের দু হাতের মাঝখানে আঁকড়ে ধরলো। বেশ কিছুক্ষণ এভাবেই শান্ত হয়ে বসে থাকলো। নিশির মনে হচ্ছে খুব জরুরি কিছু বলবেন উনি। নিশির ধারণা ভুল হয়নি। হালকা নড়ে চড়ে সামান্য কেশে রিক্তের মা নিশির উদ্দেশ্যে বলতে শুরু করলেন, কিভাবে বলবো, কি থেকে শুরু করব, আর কোন মুখেই বা বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমার বলা প্রয়োজন। রিক্তের মায়ের কপালে ঘাম, চোখে মুখে আত্মগ্লানি। তিনি আবারও বলতে শুরু করলেন, রিক্ত ব্যাপারা জেদি ছটফটে ছোট থেকেই, কিন্তু সে তোর ক্ষেত্রে এতটা জেদি হবে এটা আমি কোনো দিনও ভাবতে পারিনি। সে আরো বহু আগে আমাকে আর তোর ফুফাকে বলেছিল তোকে পছন্দ করে। প্রায় সময় এসে বলতো ভাইয়ার সাথে তোদের বিষয়ে কথা বলতে। আমরা তেমন গুরুত্ব দেইনি, মেনে নিয়েছিলাম তোরা হাই সোসাইটির মানুষ, আমাদের মতো গরিব ফ্যামিলিতে তোর বাবা মেয়ে দিবে না। তবু রিক্ত দিন দিন তোর কথাই বলতে থাকতো। আমি আর তোর ফুপা অনেক বুঝাই, কিন্তু এই জেদি ছেলে মানে না। একদিন তোর ফুপা রেগে মেগে ওকে অনেক কথা শোনায়, বলে যে তোকে বিয়ে করতে হলে আগে তোর ফ্যামিলি সমান হতে হবে। সে নিজে যেটা ফেস করেছে সেটা তার ছেলেকে ফেস করতে দিবে না। এই কথা শুনে রিক্ত 2 বছর আগে থেকে পড়াশোনা বাদ দিয়ে টাকার পিছনে ছুটেছে। পড়ালেখাটা বাদ দিয়ে দেওয়াই ওর একটা ছেলে মানুষই বটে, কিন্তু ওর ভয়টা ছিল এখানে, সে পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হতে হতে যদি তুই অন্য কারো হয়ে যাস। রিক্ত তার বন্ধুদের সাহায্যে বিভিন্ন কাজে যোগ দিয়েছে, টাকাও জমিয়েছে বেশ কিছু। দেশের এমন ছোটোখাটো কাজে পুষবে না বিধায় পরিকল্পনা করেছে বড় দেশে যাওয়ার, কিন্তু বড় দেশে যাওয়ার জন্য ওর কাছে টাকা ছিল স্বল্প। তো ফুফা ছেলের এমন অভিলাপ উদ্দীপনা দেখে নিজেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। গ্রামের কিছু সংখ্যক জায়গা বিক্রি করে সেই টাকা তুলে দেন ছেলের হাতে। রিক্ত এতদিন তার বন্ধুর আত্মীয় স্বজনদের মাধ্যমেই সেটা ব্যবস্থা করছিল, কিন্তু যখন জানতে পারলো স্বয়ং তুই অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়েছিস, তখন সে পাগল পাগল হয়ে গেল। তার পুরো পৃথিবী ঘুরে গেল তুই নীরকে বিয়ে করেছিস শুনে। তোর আগের দিন সারা রাত ছেলেটা আমার পায়ের কাছে পড়ে কেঁদেছে, কিন্তু আমাদের এবার কি করার ছিল যেখানে তুই নীলকে বিয়ে করতে চাস। ওই দিনও তোর ফুফা আর আমি মিলে রিক্তে খুব বোঝাই, তোর আশা ছেড়ে দিতে বলি, কিন্তু ছেলে আমার হঠাৎ বড্ড নীরব হয়ে গেল। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, আমার এত সুন্দর ছেলের জন্য মেয়ের অভাব হবে না। তোর বিয়ে হয়ে গেল ঠিক, কিন্তু কোনো না কোনোভাবে ওকে ম্যানেজ করে নেব।
কিন্তু বুঝতে পারিনি আমার এই বেয়ারা ছেলে বিয়ে দিনই তোকে কিডন্যাপ করে নিবে। নিল তো নিল, আমাদেরও কিছু বললো না, উল্টো তোর বাবা চাচাদের সাথে মিলে তোকে খুঁজতে লাগলো। রিক্তের আচরণে আমরা একটুও বুঝতে পারিনি ও তোকে কিডন্যাপ করতে পারে। দুদিন পর যখন রিক্তকে বাসায় নিয়ে আসলো তখন সে নিজেই আমার কাছে স্বীকার করলো যে সে তোকে আটকে রেখেছিল। এই কথা শুনে তো তোর ফুফা চরম খেপে যান, রেখে গিয়ে জীবনে একটা থাপ্পড় না দেওয়া ছেলের গায়ে মারতে মারতে একদম রক্তাক্ত করে ফেললো। রিক্তের পিঠে এখনো তার বাবার দেওয়া বেল্টের আঘাত কালচে আছে। তোর সাথে অন্যায় করার জন্য তোর ফুফা আর আমি এগুলো বলে থাকতে পারবো না। কি করব, ছেলে তো, ওকে কষ্ট দেখলে নিজেরই কলিজা পুড়ে। রিক্তকে আটকে রেখে অন্যায় করেছে, ভীষণ অন্যায় করেছে। তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ আমাদের নেই, তবুও বলছি যদি পারিস ক্ষমা করে দিস। এতটুকু বলে রিক্তের মা নীরবে কাঁদতে লাগলেন। নিশি সীমাহীন আশ্চর্য হয়ে তার ফুপির মুখের দিকে চেয়ে আছে। যে অন্যায় করলো সে এতটুকু অনুতপ্ত হলো না, আর এদিকে ওরা অন্যায় না করেও নিশি দ্রুত তার ফুপির চোখের পানি মুছে দিয়েও নরম স্বরে বলল, কেঁদো না ফুপ্পি, তোমরা তো কোনো অন্যায় করনি, বরং ছেলের বউ করে আমাকে অপমান থেকে বাঁচিয়েছো। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, প্লিজ আর কেঁদো না। নিশির ফুপি টলমলে চোখ নিয়ে নিশির দিকে তাকালো, আহ্লাদি স্বরে বলল, আমার তো মেয়ে নেই, তোকে আমার মেয়ে ভাবতাম, এখন তো ছেলের বউ হয়েছিস। দেখিনিস আমরা এখন মামের মতো খুব আনন্দে দিন কাটাবো। গরিব বলে ভাবিস না তোকে কোনো অভাবে রাখবো। তোর স্বামী আর শ্বশুরকে দেখবি, তোর কোনো কিছু কমতি রাখবে না। নিশি আশ্চর্য কণ্ঠে বলল, কে গরিব ফুপ্পি? তোমরা তোমরা গরিব হলে আমি কি? আমাদের যত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে তার সব কিছুই তো আমার বাবার, আমার কি? আমি তো তাহলে গরিব আল্ট্রা প্রো ম্যাক্স। নিশির কথার ভঙ্গিমায় রিক্তের মা হেসে ফেলল। নিশির কপালে আলতো চুমু দিয়ে তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, এইটা নিয়ে আর রাগ করে থাকিস না মা, যেটা হয়েছে সেটা হয়তো কপালে ছিল। এখন তুই না চাইলেও আমার রিক্তের বউ, সম্পর্কটা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখিস। আমার ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। নিশির কোনো কথা না বলে রিক্তের মায়ের বুকে চুপচাপ করে বসে রইল। রিক্তের মা চলে যাওয়ার পর নিশি কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। ঘুম যখন ভাঙলো তখন চারিদিকে তাকিয়ে দেখে রুমজোড়া মরিচ বাতির টিমটিম আলো জ্বলছে। রাত তখন কয়টা নিশির সঠিক জানা নেই, তবে বুঝতে পারছে এখন গভীর রাত। নিস্তব্ধ রাতে বাইরে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ, ঘর জুড়ে মম করছে তাজা ফুলের গন্ধ। নিশি হঠাৎই অনুভব করলো তার পায়ের উপরে খুব ভারী কিছু একটা পড়ে আছে। কি পড়ে আছে বোঝার জন্য আস্তে করে শোয়া থেকে উঠে বসলো। পায়ের উপর রিক্তকে পড়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে গেল নিশি। ঘরের রং বেরঙের আলোয় রিক্তর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। সে একটি টুলে বসে নিশির দু পায়ের উপরে মাথা রেখে নির্বিঘ্নে ঘুমিয়ে আছে। দেখতে ইনোসেন্ট লাগলেও নিশির মায়া হলো না। নিশি নড়ে চড়ে পা সরিয়ে ফেলতে চাইল, কিন্তু পারল না। মনে হচ্ছে দুই পাই অবাস হয়ে আছে। রিক্ত কতক্ষণ ধরে এভাবে পায়ের উপর শুয়েছিল কে জানে। নিশি এবার অধিক নড়াচড়া শুরু করলো। নিশির নড়াচড়াতে রিক্তের ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। নিশি নিজের পা টান টান করে হাত দিয়ে ডলতে লাগলো। ইস, ঘুমানোর জন্য আর জায়গা পাসনি, আমার পা দুটোকেই পেলি। নিশির তিক্ত কথা শুনে রিক্ত ভ্রু কুঁচকে তাকালো। নিশি পা জমিয়ে ফেললো, চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। বাইরে থেকে ঝোড়ো হাওয়ার শব্দ আসছে। কি ব্যাপার, এত রাতে বাতাস চালিয়েছে? বৃষ্টি বৃষ্টি হবে নাকি? হঠাৎই রিক্তর ঘুম জড়ানো কণ্ঠে নিশির হুঁশ ফিরল। কি হয়েছে? হঠাৎ ঘুম থেকে উঠে পড়লি যে? খিদে পেয়েছে? কিছু খাবি? নিশি দুদিকে মাথা নাড়িয়ে না বলল। বাইরে কি বৃষ্টি হচ্ছে? হচ্ছে না, হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো সময় বিদ্যুৎও চলে যেতে পারে। তুই বস, আমি মোম নিয়ে আসছি। নিশি দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, না না, যাস না, আমার একা একা ভয় করবে। কাউকে বল দিয়ে যেতে। এত রাতে কাকে পাবো? 2 মিনিটেরই তো ব্যাপার। যাচ্ছি আর নিয়ে আসছি, বস। বলতে বলতে বিদ্যুৎ চলে গেল। গ্রামের এই এক সমস্যা, একটু বাতাস চালু হলে বিদ্যুৎ চলে যায়। রুম জুড়ে এখন তীব্র অন্ধকার। বাইরে ঝড়ের শব্দ, কেমন এক গুমট পরিবেশ সৃষ্টি হয়েছে।
আস্তে আস্তে ভীষণ ভয় হতে লাগলো নিশির। অন্ধকারে তার খুব ভয় করে। নিশি হাত বাড়িয়ে রিক্তকে খুঁজতে লাগলো। রিক্ত, কোথায় তুই? আছি এখানেই। আমার ভয় করছে, তোর ফোনের ফ্ল্যাশটা জ্বালা না। চার্জ নেই আমার ফোনে, ফ্ল্যাশ জ্বলবে না, এভাবেই দাঁড়িয়ে থাক। নিশি কাঁদো কাঁদো সুরে বলল। এইভাবে কিভাবে দাঁড়িয়ে থাকবো? ভয় করছে তো। তুই কোথায়? নিশির কথায় রিক্ত যেন নিশির একটু কাছে এসে দাঁড়ালো। নিশি হাত বাড়িয়ে রিক্তের কোমর অংশটাকে টি শার্ট খামচে ধরল। একটু আলোর ব্যবস্থা কর না। কেন? আমার তো এইভাবেই ভালো লাগছে। তুই চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারিস। আই ওয়ন্ট মাইন্ড। রেগে নিশি রিক্তের টি শার্ট ছেড়ে দিল, কিন্তু রিক্তকে ছেড়ে দিয়ে এবার তার আরও ভয় হতে লাগলো। হঠাৎ দরজায় করাঘাতের শব্দ হলো। অন্ধকারের এই নিস্তব্ধ ভীতু পরিবেশ শব্দটা যেন আরও ভীতু শোনালো। এবার নিশি নিজে থেকে এসে রিক্তের পাশ ঘেঁষে দাঁড়ালো। রিক্ত বোধহয় একটু হাসলো। নিশিকে এক হাতে পেঁচিয়ে ধরে বলল, এত ভয় পাওয়ার কি আছে? আমি তো এখানেই। নিশু কিছু না বলে শুধু ঢোক গেল। দরজায় এখন আরো জোরে জোরে করাঘাত হচ্ছে। রিক্ত নিশিকে নিয়েই দরজার কাছে আসলো। দরজা খুলতেই দেখলো জয় দাঁড়িয়ে আছে। তার হাতে মোটাসোটা 2-3টে মোম, সাথে দেশলাইও আছে। জয় এগুলো রিক্তর হাতে দিয়ে বলল, ডিস্টার্ব করার জন্য সরি ভাইয়া। মা এগুলো পাঠিয়েছে তোমাদের দিতে। বাইরে বৃষ্টি হচ্ছে, রাতে বিদ্যুৎ আসার সম্ভাবনা খুবই কম। রিক্ত জয়ের হাত থেকে মোমগুলো নিল, সাথে সাথেই জ্বর দৌড় দিয়ে চলে গেল। এই মাটির ঘরটা রিক্তদের টিনের ঘরের থেকে বেশ অনেকটাই দূরে। রিক্ত মোমগুলো নিয়ে দরজা আটকে ছোট্ট টেবিলটার কাছে আসলো। নিশিও তার পিছু পিছু গেল। দেশলাই জ্বালিয়ে মোমবাতি লাগাতেই হালকা হলদেটে আলোয় পুরো ঘরটা ছড়িয়ে পড়ল। নিশি শ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলো। ভীতিটা এবার একটু হলেও কমেছে। টিনের চালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। শুনতে মন্দ লাগছে না নিশির। হঠাৎই দেখলো রিক্ত পকেট থেকে ফোন বের করে খাটে শটান হয়ে শুয়ে পড়ল। এক হাত ঘাড়ের নিচে ভাঁজ করে রেখে অপর হাতে ফোন টিপছে। এটা দেখে ভীষণ অবাক হলো নিশি। এটা কি হলো? তুই না বললি তোর ফোনে চার্জ নেই? তাহলে এখন কি করে টিপছিস? রিক্ত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ বলেছি। বললি যে কথাটা সঠিক হবে আর তোকে বিশ্বাস করতে হবে, এমন তো কোনো কথা নেই। রাগে ক্ষোভে শরীর জ্বলে উঠল নিশির। একে আল্লাহ কি দিয়ে বানিয়েছে কে জানে, তেতে উঠে বলল, তাহলে তো তুই আমাকে ভালোবাসিস সেটাও সঠিক নয়, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে এমনও কোনো কথা নেই। রিক্ত ফোন রেখে হাঁচকা টানে নিশিকে তার বুকে নিয়ে ফেলল। কোমরে এক হাতে শক্ত করে চেপে ধরে অপর হাতে নিশির গাল রেখে বলল, এটা সঠিক প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে বল? রিক্তের এত নিকট এসে নিশির হৃদস্পন্দন বেড়ে গেল। ঘন ঘন শ্বাস ফেলে বলল, কিচ্ছু করতে হবে না, আমাকে ছাড়। রিক্ত ছাড়ল না, বরং নিশিকে বিস্ফোরিত করে দিয়ে গালে গভীর করে একটা চুমু বসালো। নিশি ঘাবড়ানোর স্বরে বলল, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রিক্ত। নিশিকে কিছু বলার সুযোগ না দিয়েই রিক্ত নিশিকে তার নিচে ফেলে একদম বিছানার সাথে পিষে ধরল। বাড়াবাড়ি তো সবসময়ই করি, শেষবার না হয় আর একটু বাড়াবাড়ি করে যেতে দে। নিশি ছটফট করতে করতে বলল, শেষবার মানে? রিক্ত নিশির মুখে একটা ফু দিয়ে কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আগামী 2-3 মাসের মধ্যে কুয়েত চলে যাচ্ছি। প্রতিষ্ঠিত না হয়ে ফিরব না। যাওয়ার আগে এমন কিছু করে যেতে চাই যেন তুই আমার থেকে পালাতে না পারিস। মানে? মানে একটা বেবি চাই আমাদের, যেটার প্রসেসিং আজ এই মুহূর্ত থেকে শুরু। আজকের পর হয়তো তুই আমাকে আরও বাজে ভাবতে পারিস, কিন্তু এটা ছাড়া তোকে আটকে রাখার জন্য আমার কাছে আর কোনো অপশন নেই। আই এম সরি। সবাই তো নায়কই হয়, আমি না হয় ভিলেন হলাম। এই বলে রিক্ত নিশির গলায় মুখ ডোবালো। অজস্র চুমু দিতে লাগলো সেখানটায়। নিশি কুকড়ে উঠল। কি হচ্ছে বোধগম্য হতেই রিক্তকে উপর থেকে সরাতে চাইল নিশি। কথা বলার জন্য গলায় জোর পাচ্ছে না। রিক্ত নিশির বুকের উপরে থেকে ওড়না সরিয়ে ফেলল। কামিজের ফাঁক দিয়ে উন্মুক্ত ফেটে হাত রাখল। নিশির চোখে পানি টলমল করছে। বেচা কণ্ঠে বলল, কি করছিস রিক্ত? এরপর থেকে তুই আমার চোখে আরও নিচে নেমে যাবি। নামতে দে। তোকে নিজের কাছে রাখার জন্য আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হতেও প্রস্তুত।
রিক্তের গায়ের টি শার্টটা খুলে ফেলল। তারপর উত্তপ্ত স্পর্শ বিচরণ করতে লাগলো নিশির সর্বাঙ্গে। নিশি থেকে থেকে কেঁপে উঠছে। রিক্তকে বাধা দিয়েও কোনো লাভ হচ্ছে না। সে খুব জেদি, মানছে না। আজকের পর হয়তো নিশি রিক্তকে আরো বেশি করে ঘৃণা করবে, কিন্তু তাতে কি? রিক্তের যেন নিশিকে কষ্ট দিয়েই শান্তি। নিস্তব্ধ রাত, বাইরে অধিক বৃষ্টির শব্দ, ঘরে ঠান্ডা পরিবেশ, ফুলের সুবাস। প্রকৃতিও যেন আজ রিক্তের সঙ্গ দিয়েছে। নিশির এতটা গভীরে এসে রিক্ত আরো উন্মাদ হয়ে গিয়েছে। তার স্পষ্ট আগের তুলনায় অধিক গভীর হয়েছে। নিশি কাঁদছে, প্রচুর কাঁদছে। ব্যথার তাড়নায় রিক্তের পিঠ বাহু খামছে, ঝাঁঝরা করে ফেলেছে। তাও রিক্তের কোনো হুঁশ নেই। সে নিজেকে সামলাতে অপারগ। ভোর রাত, গায়ে চাদর জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নিশি। রিক্ত নিশিকে পেঁচিয়ে ধরে মাথা চুল হাতে বুলাচ্ছে। নিশিকে শান্ত করতেই চাইছে, কিন্তু নিশি শান্ত হচ্ছে না। বারবার ঠেলে তার হাত চুল থেকে সরিয়ে ফেলছে। সর এখান থেকে, তুই খারাপ, খুব খারাপ, ভীষণ খারাপ। রিক্তর গলার স্বর অত্যন্ত কোমল। সে নরম স্বরে বলল, ওকে আমি খারাপ, দুনিয়ার সবার থেকে খারাপ আমি। থাম এখন। তোকে আমার থেকে সরতে বলছি, ঘেন্না হচ্ছে তোকে আমার। রিক্ত সরে নেয়, বরং নিশিকে তার বুকে গভীর করে জড়িয়ে ধরল। ঘৃণা করতে করতে এক সময় ভালোবেসে যাবি, ব্যাপার না। রিক্তের উন্মুক্ত বুকে মাথা থেকে আছে নিশি। নিশি ধস্তাধস্তি শুরু করেছে। গায়ে এক চুলও শক্তি নেই। এতক্ষণ কোমল থাকলেও রিক্তের স্বর এবার গম্ভীর শোনালো। ঘুমা, সকাল হতে দেরি আছে। নিশি দাঁত কিরমির করে বলল, সারা গা জ্বলে যাচ্ছে আমার, কি করে ঘুমাবো? ঠিক হয়ে যাবে সকালে। নিশি তাও নড়াচড়া করছে। রিক্ত এবার নিশির হাত পা সমেত শক্ত করে পেঁচিয়ে ধরল, যেন নড়তে না পারে। এক সময় মাথায় আলতো করে হাত বোলাতে লাগলো। নিশি আরাম পেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। 1 মাস পর ডাক্তারের চেম্বারে বসে আছে নিশি, পাশেই রিক্ত। হাতে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট স্পষ্ট নেগেটিভ লেখা, যা দেখে রিক্তের মনটা ভেঙে গেল। এই মাসে 2-3 বারের উপরে প্রেগন্যান্সি টেস্ট করা হয়েছে নিশির, প্রতিবারই ফলাফল শূন্য। গ্রাম থেকে শহরে এসেছে প্রায় 15 দিনের উপরে হবে। রিক্ত খুব করে চাইছে একটা বেবি নিতে, কিন্তু নিশি চাইছে না, যার জন্য এক প্রকার জোর করেই ডাক্তারের কাছে নিয়ে আসে রিক্ত নিশিকে। প্রতিবারই নিশি রিক্তের সাথে প্রচুর রাগারাগি করে। চেম্বার থেকে বের হয়ে এবারও করতে লাগলো। কি পেয়েছিস তুই আমাকে? 2 দিন পর পর ডক্টরের কাছে নিয়ে আসিস। আমি বলছি না আমার বাচ্চা চাই না? রিক্ত কথা বলছে না, চোখ মুখ গম্ভীর করে রিকশায় এক পাশে বসে আছে। নিশি তার মতো রাগ দেখিয়েই যাচ্ছে। হঠাৎ রিক্ত নিশির দিকে তাকালো, নিশিকে স্তব্ধ করে দিয়ে বলল, তুই কি পিল খেতি? সাথে সাথে কথা বন্ধ হয়ে গেল নিশির। গলা অটোমেটিক শুকিয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমাট বেঁধেছে। ঘাবড়ানোর সুরে বলল, কি বলছিস? পিল খেতে যাব কেন? রিক্তের চোখ লাল, কণ্ঠে স্পষ্ট ক্রোধ। সত্যি করে বল। নিশি শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছল। ভয় লুকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, পিল খাবো কেন? আমাকে কে পিল এনে দেবে? তুই তো বাইরেই যেতে দিস না। তোতলাচ্ছিস কেন তাহলে? নিশির এবার ভয় হতে লাগলো। মিথ্যা বললে নিশি সব সময় তোতলায়, আর সেটা রিক্তর সামনে, যার জন্যে রিক্ত অনায়াসে নিশির মিথ্যাটা ধরে ফেলে। এবারও তার ব্যতিক্রম হলো না। আকাশ চুম্বি রাগ নিয়ে রিক্ত নিশির হাত চেপে ধরল। রিক্সা গন্তব্যস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত ধরেই রাখল। বাড়ির সামনে আসতেই রিক্ত ভাড়া মিটিয়ে নিশিকে টেনে হিচড়ে বাড়ির ভিতরে নিয়ে যেতে লাগলো। নিশি তো ভয় কাঁপছে, কি হবে ভাবতেই আত্মা শুকিয়ে যাচ্ছে ওর। ড্রয়িং রুমে রিক্তের মা ছিল। নিশিকে এভাবে টেনে নিয়ে যেতে দেখে সেও পিছু পিছু ছুটে আসলো। ঘরে এসে রিক্ত নিশির হাত ছেড়ে দিল। পুরো ঘর তছনছ করে কিছু একটা খুঁজতে লাগলো। রিক্তের মা চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি খুঁজছিস এভাবে? রিক্ত উত্তর না দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে। ড্রেসিং টেবিলের বিছানা, আলমারি, প্রতিটি ড্রয়ার এলোমেলো করে ফেলেছে। অবশেষে তোষকের নিচ থেকে পেয়ে গেল সেই কাঙ্ক্ষিত জিনিসটি, যা দেখে আগুনের ঘোলা থেকে ওই নিশির সামনে এসে দাঁড়ালো রিক্ত। ওষুধগুলো দেখিয়ে বলল, এগুলো কি? হ্যালো ভিউয়ার্স, এই গল্পের প্রথম সিজন এইখানেই শেষ করছি। এই গল্পের দ্বিতীয় সিজন খুব দ্রুতই আপলোড হবে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের যে কোনো একটা গল্প এনজয় করুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।